আমেরিকা এমন এক দেশ যে চাইলে আফ্রিকার মাটি খুঁড়ে রক্ত হীরা বের করে আনতে পারে, চাইলে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এমনভাবে বদলে দিতে পারে যেন ফুটবল ক্লাবের কোচ বদলানো হচ্ছে, চাইলে মধ্যপ্রাচ্যের আকাশে এমন আগুন জ্বালাতে পারে যেটা দেখে মনে হয় সূর্যও চাকরি হারানোর ভয়ে কাঁপছে। কিন্তু এত সব পারা দেশের এক অদ্ভুত অপারগতা আছে, সে ইরানকে বশে আনতে পারে না। এই ব্যর্থতা আমেরিকার কাছে শুধু কূটনৈতিক সমস্যা না, এটা আত্মসম্মানের প্রশ্ন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশটি যদি একটি তুলনামূলক দুর্বল, নিষেধাজ্ঞায় জর্জরিত, অর্থনৈতিক সংকটে কাতর রাষ্ট্রকে নিজের ইচ্ছামতো চালাতে না পারে, তাহলে শক্তির সেই পৌরাণিক গল্পে একটু হলেও ফাটল ধরে। আমেরিকার রাজনীতিবিদদের বুকের মধ্যে সেই ফাটলই এখন বিষ ফোঁড়ার মতো চুলকায়। মজার ব্যাপার হলো, ইরানকে নিয়ে আমেরিকার সমস্যাটা কেবল ট্যাঙ্ক, মিসাইল কিংবা ইউরেনিয়ামের না, আসল সমস্যা মনস্তত্ত্বের। আরও স্পষ্ট করে বললে, এটা কে আগে চোখ নামাবে সেই খেলা। আন্তর্জাতিক রাজনীতির ভাষায় একে বলে চিকেন গেম। ডোনাল্ড ট্রাম্প মূলত ইরানের সঙ্গে এই চিকেন গেম খেলাটাই খেলতে চেয়েছেন। খেলার ধরনটা বুঝিয়ে বলি। ধরুন, দুইটি গাড়ি মুখোমুখি ছুটে আসছে, যে আগে সরে যাবে তাকেই কাপুরুষ ধরা হবে। এখন যদি এক চালকের কাছে এই সংঘর্ষ জীবন মৃত্যুর প্রশ্ন হয়, তাহলে সে সহজে সরে যাবে না, কারণ তার মনে হবে হারলে তো সবই গেল, তার চেয়ে ঝুঁকি নেওয়াই ভালো। আর অন্যজন যদি ভাবে হারলেও তার সর্বনাশ হবে না, শুধু একটু অস্বস্তি হবে, তাহলে সে শেষ মুহূর্তে স্টিয়ারিং ঘুরিয়ে দিতে পারে। ইরানের জন্য এই লড়াইটা অস্তিত্বের। ইসলামী প্রজাতন্ত্র হারলে শুধু সরকার বদলাবে না, নেতাদের জীবন, পুরো শাসন ব্যবস্থা, বিপ্লবের ইতিহাস সব ধসে পড়তে পারে। আর আমেরিকার জন্য সর্বোচ্চ রাজনৈতিক বিব্রতকর পরিস্থিতি। ফলে কে বেশি মরিয়া সেটা বুঝতে আইনস্টাইনের দরকার হয় না, সমস্যার শিকড় আরও গভীরে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে আমেরিকা ঠিক করতে পারেনি সে আসলে কি চায়। তারা কি শুধু ইরানের কিছু নীতি বদলাতে চায়, নাকি পুরো ইসলামী প্রজাতন্ত্রই গুড়িয়ে দিতে চায়? এই দ্বিধাই আমেরিকার সবচেয়ে বড় দুর্বলতা। কারণ আপনি যদি কাউকে একই সঙ্গে ব্যবসার পার্টনার আর শত্রু ভাবেন, তাহলে শেষ পর্যন্ত আপনি নিজেই বিভ্রান্ত হবেন। আমেরিকার নীতি নির্ধারকদের এক অংশ বলে ইরানের সঙ্গে চুক্তি করতে হবে, কারণ তাদের ছাড়া পারমাণবিক সংকট সামলানো যাবে না। আর এক অংশ বলে না, এই সরকার অবৈধ, এদের টিকতেই দেওয়া উচিত নয়। ফলে ওয়াশিংটনের নীতি হয়েছে গ্রামের সেই মাতব্বরের মতো, যিনি সকালে বলেন এই ছেলেকে গ্রাম ছাড়া করো, আর সন্ধ্যায় তাকে ডেকে ডেকে বলেন চলো একটু চা খাই। ডোনাল্ড ট্রাম্পের সময় এই দ্বৈততা সবচেয়ে বেশি নাটকীয় রূপ নেয়। সকালে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন ইরানের 4 দশকের অসৎ শাসনের শেষ সময় এসে গেছে। দুপুরে আবার বলছেন আলোচনা খুব ভালো এগোচ্ছে। বিকেলে যুদ্ধের হুমকি, রাতে আবার সম্ভাব্য চুক্তির প্রশংসা। এ যেন এক প্রেমিক যে সকালে বিচ্ছেদের চিঠি দেয়, রাতে আবার তোমাকে ছাড়া বাঁচব না বলে ফোন করে। ইরান কিন্তু এই মনস্তত্ত্ব খুব ভালো বোঝে। তারা জানে আমেরিকা যুদ্ধ করতে পারে, নিষেধাজ্ঞা দিতে পারে, কিন্তু মধ্যপ্রাচ্যে আরেকটা পূর্ণাঙ্গ যুদ্ধের ভয়ও আমেরিকার আছে। কারণ ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতা এখনো ওয়াশিংটনের মাথায় হাতুড়ির মতো শব্দ করে। আমেরিকা একসময় ভেবেছিল সাদ্দাম হুসাইনকে সরালেই ইরাক আমেরিকার বাগান হয়ে যাবে। ফল হলো বাগানের বদলে এমন জঙ্গল তৈরি হলো যেখান থেকে আইএসের মতো দানব বেরিয়ে গেল। আফগানিস্তানের 2 দশক যুদ্ধ করে শেষ পর্যন্ত তালেবানের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হয়েছে। ফলে আমেরিকার জনগণও এখন যুদ্ধ শুনলেই পেট ব্যথা অনুভব করে। ইরান এই ক্লান্তিটা বোঝে, তাই তারা সরাসরি যুদ্ধের বদলে ধৈর্যের যুদ্ধ খেলছে। নিষেধাজ্ঞা সহ্য করবে, অর্থনৈতিক চাপ টিকে থাকবে, সামরিক হুমকি পাল্টা হুমকি দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান শুধু একটি দেশ নয়, এটি একটি আদর্শিক প্রকল্প। ইসলামী বিপ্লবের পর তারা নিজেদের এমনভাবে গড়েছে যেন পুরো রাষ্ট্রটাই প্রতিরোধের উপর দাঁড়িয়ে। আমেরিকার বিরোধিতা সেখানে কেবল পররাষ্ট্রনীতি না, সেটা রাষ্ট্রের পরিচয়ের অংশ। আপনি যদি ইরানের শাসকদের বলেন আমেরিকার সামনে মাথা নত করো, তাহলে সেটা তাদের কাছে রাজনৈতিক সিদ্ধান্ত নয়, আত্মহত্যার সমান। কারণ তাদের পুরো বৈধতা দাঁড়িয়ে আছে এই দাবির উপর যে তারা পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। এখানেই আমেরিকার আর এক বিপদ, কারণ যত বেশি চাপ দেয় ইরানের কট্টরপন্থীরা, তত বেশি শক্তিশালী হয়, একাট্টা হয়। বারাক ওবামা এই বাস্তবতা বুঝেছিলেন। তিনি বলেছিলেন, হ্যাঁ, অন্য ধরনের সরকার হলে ভালো হতো, কিন্তু বাস্তবে এই সরকারকেই মোকাবেলা করতে হবে। তাই তিনি পারমাণবিক চুক্তি করেন। উদ্দেশ্য ছিল ইরানের সবচেয়ে বিপজ্জনক কর্মসূচিকে নিয়ন্ত্রণে আনা। চুক্তি কার্যকর হয়েছিল। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমিয়েছিল,
আন্তর্জাতিক পরিদর্শকরা নজরদারি করছিল, উত্তেজনাও কিছুটা কমেছিল। কিন্তু আমেরিকার ডানপন্থীদের কাছে এটা ছিল আত্মসমর্পণ। তাদের যুক্তি, এই চুক্তি ইসলামী প্রজাতন্ত্রকে বৈধতা দিচ্ছে। ফলে ট্রাম্প ক্ষমতায় এসে চুক্তি ছিঁড়ে ফেললেন। কিন্তু ফল হলো উল্টো। ইরানের উদারপন্থীরা দুর্বল হয়ে গেল। কট্টরপন্থীরা বলল, দেখেছ, আমেরিকাকে বিশ্বাস করা যায় না। তারপর তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আরও বাড়িয়ে দিল। অর্থাৎ আমেরিকা যেটা ঠেকাতে চেয়েছিল, শেষ পর্যন্ত সেটাই আরও দ্রুত ঘটল। ইতিহাসে এই দ্বিধা নতুন নয়। সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রেও আমেরিকা একই কাজ করেছিল। 1917 সালে বলশেভিক বিপ্লবের পর তারা রাশিয়াকে শত্রু বানালো। পরে বুঝলো পুরোপুরি অস্বীকার করে লাভ নেই। তাই ফ্রাঙ্কলিন রুজভেল্ট শেষ পর্যন্ত স্বীকৃতি দিলেন। পরে হেনরি কিসিঞ্জার সোভিয়েতদের সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করলেন। তখন আমেরিকার ডানপন্থীরা চিৎকার করে বলেছিল, আপনি অশুভ সাম্রাজ্যকে শক্তিশালী করছেন। কিসিঞ্জারের উত্তর ছিল ঠান্ডা কিন্তু বাস্তববাদী। আদর্শ আলাদা হতে পারে, কিন্তু পরমাণু যুদ্ধ ঠেকাতে কথা বলতেই হবে। ইরানের ক্ষেত্রেও একই বাস্তবতা। আমেরিকা আদর্শগতভাবে ইসলামী প্রজাতন্ত্রকে অপছন্দ করতে পারে, কিন্তু মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, জ্বালানি রাজনীতি, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, এসব ক্ষেত্রে ইরানকে এড়িয়ে যাওয়ার উপায় নেই। আর এখানেই ইরানের সবচেয়ে বড় জয়। তারা বুঝে গেছে আমেরিকারও তাদের দরকার আছে। তেহরানের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস শুধু অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া নয়, বরং আমেরিকার কাছ থেকে স্বীকৃতি পাওয়া। কারণ প্রায় অর্ধ শতাব্দী ধরে তারা শুনে এসেছে তোমরা অবৈধ। এখন যদি সেই আমেরিকাই আলোচনার টেবিলে বসে, তাহলে সেটাই ইসলামী প্রজাতন্ত্রের সবচেয়ে বড় কূটনৈতিক বিজয়।